স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। অমীমাংসিত ইস্যু নয়, এবার ফরেন অফিস কনসালটেশনে গুরুত্ব পেতে পারে রাজনৈতিক নানা ইস্যু। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই। দুদেশের সচিবদের নেতৃত্বে নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় এবার ফরেন অফিস কনসালটেশন হবে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় এক নেতার গ্রেফতারে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে দিল্লি। আবার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও চলছে। বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে রাজনীতি। এজেন্ডায় থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চাওয়া, থাকতে পারে দুদেশের মানুষের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক কি করে দূর করা যায় তা নিয়ে আলোচনা। এফসিও যেটা টাইম ছিল সেই টাইমলি হচ্ছে, মোটামুটি একটা এজেন্ডাতে নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল, সেই এজেন্ডা আলাপ হবে। তার মধ্যে একটা হতে পারে যে শেখ হাসিনার দিল্লিতে উনি কোন অবস্থানে আছেন, উনি কি অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলে উনি কি অ্যাসাইলামের যেসব শর্তাবলী সাধারণত আন্তর্জাতিকভাবে গৃহীত সেগুলো কি উনি ফলো করছেন? দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি, যারা ভারত এখানে আসে এসে যেন তাদের কি কনসার্ন আছে সেটা আমাদের জানায়, আমরা আমাদের কনসার্নটা ওদেরকে আমরা জানাবো। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে দলের নেতাকর্মীদের। প্রয়োজনে জান প্রাণ দিয়ে তাদের আস্থা ধরে রাখতে হবে। 31 দফার সংস্কার প্রস্তাব নিয়ে ঢাকা, বরিশাল ও রংপুরের 3টি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। রবিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে রাজনীতিতে, সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। একই সময় রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য পলাতক স্বৈরাচার সর্বত্র বিভেদ তৈরি করেছে। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে, আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। পরে বরিশালে দলের কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যৌথ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে রবিবার সকাল থেকে জড়ো হন ছাত্রদল,
যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে রামপুরা ব্যারিকেড দিয়ে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর 3 সংগঠন থেকে 6 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র করছে দিল্লি। ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল, স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক ও অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এই সময় ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকবে তার প্রতিষ্ঠান, জানান সিসন্স। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী বছর জাতীয় নির্বাচন প্রশ্নে তিনি জানান, এটা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত মতামত। নির্বাচন কবে হবে তার ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজরে আনবে। কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500-র উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে ভারতের গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তমূলক সংবাদ প্রচার না করে বাংলাদেশে এসে খবর করার আহ্বান জানান প্রেস সচিব। ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরও বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। যারা এই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার আহ্বান বর্ণনা করেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে 2025 ইলেকশন হতে পারে। তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না। প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, রোজায় কোনো সমস্যা হবে না আশ্বস্ত করেন উপপ্রেস সচিব। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে রোজার সময় যাতে আমাদের বাংলাদেশি মানুষ যারা তারা সয়াবিন তেল এবং পাম অয়েল যাতে সাশ্রয়ী মূল্যে পান। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই শহীদ আবু সাইদের বায়োপিক সহ রংপুরে তার নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। রবিবার বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর লুৎফর রহমান এবং আবু সাইদের 2 সহোদর রমজান আলী ও আবু হোসেন। এর আগে আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। দেশের আর্থসামাজিক অবস্থা ও অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনা করে জানুয়ারি সেশনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ দিতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ আয়োজন করেছে ভর্তি মেলা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। মেলায় অভিভাবকের আয়, এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করা হবে। অদম্য মেধাবীদের প্রয়োজনে বিনা বেতনে উচ্চশিক্ষা গ্রহণের ব্যবস্থা করবে ইউডা কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নান্দনিক ও পরিবেশ বান্ধব নির্মল পরিবেশে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল বাংলা বসতি। রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ ও বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও সালাউদ্দিন। সবুজ নগরের মাঝে পরিবেশ বান্ধব বসতি নিশ্চিত করতে কাজ করবে বাংলা বসতি, এমন মন্তব্য করেন উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণে বরিশালের ওয়াবদা কলোনিতে গড়ে উঠেছিল পাকিস্তান বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। কলোনির ২৭টি দ্বিতল ভবনের মধ্যে ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। সেখানে নারী পুরুষের উপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। এরপর হত্যা করে লাশ ফেলা হতো টর্চার সেলের কাছে সাগরদী খালে। ৭১-এ বাঙালি হত্যা ও নির্যাতনের কেন্দ্র ছিল বরিশালের ওয়াবদাপাড়া কলোনি। পাশবিক নির্যাতনের নীরব সাক্ষী এটি। ১৯৭১ সালের ২৫শে এপ্রিল গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণ নিতেই গড়ে তোলা হয়েছিল পাক বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। এই ক্যাম্প থেকে ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাতো পাকিস্তানি বাহিনী। কলোনির ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, তাদের স্বজন এবং নারীদের ধরে এনে টর্চার সেলে চালানো হতো অমানবিক নির্যাতন। নির্যাতনের পর সাগরদীর খালের সেতুর ওপর লাইনে দাঁড় করিয়ে হত্যার পর মরদেহ ফেলা হতো খালে। বাহিনীর নিরাপত্তায় গড়ে তোলা হয়েছিল ৩টি বাংকার। অগণিত গণহত্যার নীরব সাক্ষী এই কলোনি। মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই দুইটা ২৫ নম্বর এবং ২৪ নম্বর ভবনে তারা টর্চার করত। এখন মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি আপনারা ভুলে যান, তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে? যে মানুষগুলো প্রাণ দিচ্ছে অকাতরে, তাদের স্মৃতি রক্ষা, এটা কিন্তু সময়ের জাতির দাবি। মুক্তিযুদ্ধের নির্মম প্রকৃত ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান নগরবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বদনাম, অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের ব্যাপারটা আপনি সচেষ্ট হন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা সঠিকভাবে প্রকাশ করে আমাদের এই জেনারেশনের কাছে প্রচার করা উচিত। লাশের স্তূপের উপর যে স্বাধীনতা এসেছে তার স্মৃতি রক্ষার্থে কোনো ধরনের কার্পণ্য যেন না হয়, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।